আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা। আবারও আপনাদের জন্য নিয়ে চলে এলাম জহির রায়হানের লেখা বড়কলা নদী বইটির আরও একটি নতুন পর্ব। সরু গলিটা জুড়ে ধীরে ধীরে এগুতে লাগলো রিকশাটা। কিছু দূর এলো, মরিয়ম বলল, এবার নামতে হবে লিলি, সামনে আর রিকশা যাবে না। বলতে বলতে রিকশা থেকে নেমে পড়ল সে। তার পিছু পিছু লিলিও নামলো নিচে। চারপাশে নোংরা আবর্জনা ছড়ানো, কলার খোসা, মাছের আমিষ, মরা ইঁদুর, বাচ্চা ছেলে মেয়েদের পায়খানা সব মিলেমিশে একাকার হয়ে আছে। দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যায় না। আঁচলের নাক থেকে লিলি বলল, আর কত দূর? এই তো, আর অল্প একটু, বলে সামনে হাত দিয়ে দেখালো মরিয়ম। এদিকে গলিটা আরো সরু হয়ে গেছে, একজনের বেশি লোক পাশাপাশি হেঁটে যেতে পারে না। মরিয়ম আগে আগে লিলিকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। নাকে ওর শাড়ি দিতে হয়নি। রোজ দুবেলা এ পথে আসা যাওয়া করতে করতে এসব দুর্গন্ধ ওর নাক সহ্য হয়ে গেছে। আরো খানিকটা পথ পায়ে হেঁটে এসে একটা আস্তর ওঠা লাল দালানের সামনে দাঁড়ালো মরিয়ম। লিলি বলল, এটা বুঝি তোমাদের বাসা? মরিয়ম মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। দোরগোড়ায় কটা নেড়ি কুকুর বসে বসে গা চুলকাচ্ছিল। ওদের দেখে একপাশে সরে গেল সে। এতক্ষণে নাকের ওপর চেপে রাখা আঁচলটা নামিয়ে নিল লিলি। দরজাটা পেরোলে একটা সরু বারান্দা, দুপাশে দুটো কামরা। একটিতে মাহমুদ থাকে, আরেকটিতে মরিয়ম আর হাসিনা। বারান্দার শেষ প্রান্তে আরও একটি কামরা আছে, ওটাতে মা আর বাবা থাকেন। দুলু আর খোকনও থাকে ওখানে। মা বাবার কামরায় ভেতর দিয়ে যেতে হয়, অন্য কোনো পথ নেই। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখছিল লিলি। মরিয়ম বলল, এসো। ওর নিজের কামরাটায় লিলিকে এনে বসালো মরিয়ম। একপাশে চওড়া একখানা চৌকির ওপর বিছানা পাতা, দুটো বালিশ পাশাপাশি সাজানো, একটা হাসিনার আর একটা মরিয়মের। দেয়ালে ঝোলানো আলনার সাথে তাদের কাপড়গুলো সুন্দর করে গোছানো। তার নিচে একটা কেরোসিন কাঠের টেবিল। টেবিলে বই খাতা রাখা। আর কোনো আসবাব নেই ঘরে। আছে একটা মাদুর, ওটা মেঝেতে বিছিয়ে পড়ে ওরা। বিছানার ওপর এসে বসলো লিলি। এটা বুঝি তোমার ঘর? হাতের বই খাতাগুলো টেবিলের ওপর রেখে মরিয়ম জবাব দিল, হ্যাঁ, হাসিনা আর আমি এখানে থাকি। এই ঘরে অপরিচিত কণ্ঠস্বর শুনে দুলু এসে উকি মারছিল ভেতরে। ওকে দেখে মরিয়ম বলল, দুলু, মা কোথায় রে? দুলু ভাঙা ভাঙা গলায় জবাব দিল, পাকঘরে। মরিয়ম বলল, আমার ছোট বোন দুলু, সবার ছোট। লিলি কাছে ডাকলো তাকে। লিলি কাছে ডাকলো তাকে এসো, এদিকে এসো। ওর ডাক শুনে গুটি গুটি পায়ে পিছিয়ে গেল দুলু। তারপর ছুটে সেখান থেকে পালিয়ে গেল সে। মরিয়ম বলল, তুমি বসো লিলি, আমি এক্ষুনি আসছি, বলে আলনা থেকে গামছাটা নামিয়ে নিয়ে বেরিয়ে গেল সে। মায়ের ঘরটা খালি, বাবা অফিস থেকে ফেরেননি এখনো। খোকন আর হাসিনা স্কুলে। মাহমুদ বোধহয় ঘুমোচ্ছে এখন ওর ঘরে। সারা রাত ডিউটি দিয়ে এসে সারাদিন ঘুমোয়ও। কুয়ো থেকে এক বালতি পানি তুলে মুখ হাত ধোয়ার জন্য কাপড়টা গুটিয়ে নিয়ে ভালো করে বসলো মরিয়ম। পাকঘর থেকে মুখ বাড়িয়ে মা শুধলেন, কে এসেছে রে মরিয়ম? মরিয়ম মুখে পানি ছিটোতে ছিটোতে জবাব দিল, আমার এক বান্ধবী। মা জানতে চাইলেন, একসঙ্গে পড়তে বুঝি? মরিয়ম বলল, হ্যাঁ। মা আর কোনো প্রশ্ন করলেন না। ভাতগুলো মজে এসেছে, এখনই নামিয়ে ফ্যান ঢালতে হবে। তারপর জলের কড়াটা চড়িয়ে দিতে হবে চুলোর ওপর। মরিয়ম পাকঘরে এসে ঝুঁকে পড়ে বলল, এক কাপ চা দিতে পারবে মা? সালাহা বিবি বললেন, দেখি চা পাতা আছে কিনা। বলে চুলোর পেছনে রাখা কৌটোগুলোর দিকে হাত বাড়ালেন তিনি। অনেক কৌটা রাখা আছে সেখানে, কোনোটাতে মরিচ, কোনোটাই হলুদ, রসুন কিংবা পেঁয়াজ। মাঝখান থেকে একটা তুলে নিয়ে খুলে দেখলেন সালেহা বিবি। তারপর বললেন, 2 কাপ আন্দাজ আছে, তুই যা, আমি করে পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ কি মনে হতে পেছন থেকে তাকে আবার ডাকলেন সালেহা বিবি, শুধু চা দেব? কিছু আছে কি? মরিয়ম প্রশ্ন করল, থাকলে দাও। মা ঘাড় নাড়লেন, নেই। থাকবার কি উপায় আছে ওই দুলু আর খোকনটার জন্যে? কাল মাহমুদ কিছু বিস্কুট এনেছিল, সাধ্য কি যে লুকিয়ে রাখবো? আজ সকালে বের করে দুজনে খেয়ে ফেলেছে। যদি পারো বাইরে থেকে কিছু আনিয়ে দিও মা, যাবার সময় বলে গেল মরিয়ম। মা ঘর থেকে সে শুনতে পেল ও ঘরে কারো সঙ্গে কথা বলছে লিলি। বোধহয় হাসিনা ফিরেছে স্কুল থেকে। বাংলা বাজারে পড়ে সে, ক্লাস 8-এ। লম্বা দোহারা গড়ন, রংটা শ্যামলা। সরু নাক, মুখটা একটু লম্বাটে ধরনের। বাড়ির অন্য সবার চেয়ে চেহারা একটু ভিন্ন রকমের ওর।
চোখজোড়া বড় হলেও তার মণিগুলো কটা কটা, বা চোখের নিচে একটা সরু কাটা দাগ। ছোটবেলায় দৌড়ঝাঁপ করতে গিয়ে বোটের ওপর পড়ে কেটে গিয়েছিল, সে চিহ্নটা এখনো মুছে যায়নি। এই ঘরে এসে মরিয়ম দেখল লিলির পাশে বসে গল্প জমিয়েছে হাসিনা। আপনার শাড়িটা কত দিয়ে কিনেছেন? লিলি বলল, মনে নেই, বোধহয় 18 টাকা। হাসিনা বলল, কি সুন্দর, আমি কিনবো একখানা। কোত্থেকে কিনেছেন আপনি? লিলি জবাব দিল, নিউ মার্কেট থেকে। হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে শাড়িটা দেখতে লাগলো। ওর এই স্বভাব, কারো পরনে একটা ভালো শাড়ি কিংবা ব্লাউজ দেখলে অমনি তার দাম এবং প্রাপ্তিস্থান জানতে চায়। সেটা কেনার জন্য বায়না ধরবে, কিনে না দিলে কেঁদে কেটে একাকার করবে, খাওয়া দাওয়া বন্ধ রাখবে হাসিনা। মরিয়ম এসে বলল, ওর সঙ্গে তোমার আলাপ হয়েছে কি লিলি? ও আমার ছোট বোন হাসিনা। লিলি হেসে বলল, নতুন করে আর পরিচয় দিতে হবে না, ও নিজেই আলাপ করে নিয়েছে। হাসিনা বলল, আবার কাছে আপনার কথা অনেক শুনেছি, বলে হঠাৎ কি মনে হতে ওর দিকে ঘুরে বসে সে আবার বলল, আচ্ছা আপনি বলুন তো, আপা সুন্দর না আমি সুন্দর? ওর প্রশ্ন শুনে হেসে দিল লিলি। মরিয়ম বলল, নতুন কেউ এলেই ওই এক প্রশ্ন ওর, আপা সুন্দর না আমি সুন্দর? কদিন বলেছি তুমি সুন্দর তুমি সুন্দর, আমি কুৎসিত। হলো তো? গলার স্বর শুনে মনে হলো ও রাগ করেছে, আসলে মনে মনে হাসছে মরিয়ম। কারণ সে জানে হাসিনার চেয়ে ও অনেক বেশি সুন্দর, রংটা ওর ফর্সা ধবধবে। মায়ের দেহ লাবণ্যের উত্তরাধিকারী হয়েছে সে, চেহারাটা মায়ের মতো সুশ্রী, আর চোখ চোরা খুব বড় না হলেও হাসিনার মতো কটা নয়। মা বলেন, ও ঠিক আমার মতো হয়েছে, স্বভাবও আমারই পেয়েছে, আর তোরা হয়েছিস তোদের বাবার মতো ছন্ন ছাড়া। এ নিয়ে রোজ মায়ের সঙ্গে ঝগড়া বাঁধায় হাসিনা, বলে তুমি তো সবসময় ওর প্রশংসাই করো, আমরা যেন কিছু না। শুনে মা হাসেন, লিলিও হাসলো আজ। হেসে বলল, মরিয়ম ঠিকই বলেছে, ও দেখতে কুৎসিত, তুমি ওর চেয়ে অনেক সুন্দর হাসিনা। শুনেই হাসিনা বড় খুশি হলো। লিকলিকে বেনিজোড়া দুলিয়ে উঠে দাঁড়ালো সে। বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। বলে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় বারান্দায় মাহমুদের তীক্ষ্ণ গলা শোনা গেল। কদিন বলেছি আমার বইপত্র ঘাটাঘাটি করিস নে, তবু রোজ তাই করবি, এরপরে আমি তোকে মাথার ওপর তুলে আছাড় মারবো হাসিনা। হাসিনার খোঁজে এই ঘরে এসে মুহূর্তে চুপসে গেল মাহমুদ। লিলির দিকে অপ্রস্তুত দৃষ্টি মেলে ক্ষণকাল তাকিয়ে রইল সে। তারপর যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমনই দ্রুত বেরিয়ে গেল। ও চলে যেতে আঁচলে মুখ চেপে ঘরময় দ্রুত লুটোপুটি খেল হাসিনা। মরিয়ম ধমকের সুরে বলল, আবার হাসছে দেখো না, লজ্জাশরম বলে কিছু যদি থাকতো। কয়দিন তাদের নিষেধ করেছে ওর বইপত্র না ঘাটতে, তবু। কথাটা শেষ করল না মরিয়ম। একদিন মাহমুদের বই ঘাটতে গিয়ে একটা 1 টাকার নোট পেয়েছিল হাসিনা, আরেকদিন একটা আটানি। সেদিন থেকে যখনই মাহমুদ বাইরে বেরিয়ে যায় তখনই ওর বইপত্র ওল্টাই গিয়েছে। মরিয়মের ধমক খেয়ে চুপ করে গেল হাসিনা। পরক্ষণে কি মনে হতে লিলির দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনার ক্যামেরা আছে লিলি আপা? লিলি বলল, কেন, ক্যামেরা দিয়ে কি করবে তুমি? হাসিনা বলল, ছবি তুলব। তাই নাকি? লিলি মৃদু হেসে বলল, না ভাই, ক্যামেরা আমার নেই। বিমর্ষ হয়ে লিলির জন্য চা আনতে গেল হাসিনা। একটা পিরিচে 2টো সন্দেশ আর 2টো রসগোল্লা, পাশে রাখা 2 কাপ গরম চা দেখে চোখ জোরে বিস্ফারিত হলো হাসিনার। নাচের তালে জোর ঘুরনি দিয়ে টুক করে বসে পড়ল সে। মা, আমি একটা খাবো। এক মুহূর্ত দেরি না করে পিরিচ থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে মুখে দিল সে। সালেহা বিবি কড়াইতে পানি ঢেলে ডাল চড়াচ্ছিলেন, পিছনে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, ও কি হচ্ছে, ও কি হচ্ছে হাসিনা? রসগোল্লাটা গিলে ফেলে হাসিনা বলল, অমন করছো কেন, একটা তো খেয়েছি, আরো 3টে আছে। সালেহা বিবির ইচ্ছে হলো চুলের গোছা ধরে মুখে একটা চড় বসিয়ে দিতে ওর। শুধু 3টে মেহমানের সামনে কেমন করে দেই, হ্যাঁ? তোদের নিয়ে আর পারি না আমি, খাওয়ার জন্য এত হা হা কেন তোদের? রসগোল্লা কি দেখিসনি জীবনে? মায়ের ভৎসনা শুনে মুখ কালো করলো হাসি, চোখ জোড়া ছলছল করে উঠল ওর। কাঁদো কাঁদো গলায় বলল, আমায় যে তুমি দেখতে পারো না তা আমি জানি, আপার মেহমান এসেছে বলে আজ মিষ্টি আনিয়েছো, আমার কেউ এলে 1 কাপ চাও দিতে না। আঁচলে চোখ মুছে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে গেল সে। এখন ছাদে গিয়ে চুপচাপ বসে থাকবে হাসিনা।